আমরা যে গ্রহে বাস করি তা মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। অগণিত নক্ষত্র দ্বারা নির্মিত আমাদের উপরের স্থানটি বিশাল এবং রহস্যময়। আমাদের নিচের অন্ধকার সমুদ্র সম্পর্কে এখনও অজানা রয়ে গেছে। আজ মহাকাশ এবং মহাসাগরের অনুসন্ধান ও উন্নয়ন মহাশক্তিগুলির মধ্যে প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্রতিযোগিতা জাতীয় শক্তি এবং ভবিষ্যতের বিভিন্ন সুযোগ সুবিধার প্রতীক। মেঘহীন রাতের আকাশে হেবেই অঞ্চলের জিংলং পর্বতের এই টেলিস্কোপগুলি মহাবিশ্ব থেকে আলো এবং তথ্য গ্রহণের জন্য উন্মুক্ত হয়। প্রাচীনকালের চীনা জ্যোতির্বিজ্ঞানী গুয়ো শৌজিংয়ের নামে নামকরণ করা এই স্পেকট্রোস্কোপিক টেলিস্কোপটি বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ হিসেবে দাবি করে। এই টেলিস্কোপটি প্রতিটি এক্সপোজারে একই সময়ে মহাকাশে 4000 গ্রহ থেকে আলো গ্রহণ করতে পারে। মহাবিশ্ব অন্তহীন রহস্যে ভরা। আমরা কোথা থেকে এসেছি? আমরা কোথায় যাচ্ছি? অন্য কোনো গ্রহ কি আছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে? অতীতেও তীব্র কৌতূহল মানুষকে এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজে বের করতে এবং মহাকাশের অস্পর্শিত গভীরতাকে আলিঙ্গন করতে উদ্বুদ্ধ করেছিল। আজ একটি জিনিস মধ্যাকর্ষণকে অতিক্রম করতে পারে এবং আমাদের মহাকাশে নিয়ে যেতে পারে, তা হল রকেটের চাপ। একটি রকেট কতদূর যেতে পারে তা মূলত তার ইঞ্জিনের উপর নির্ভর করে, আর ইঞ্জিনই হল একটা রকেটের প্রধান অংশ। প্রাচীন শহর জিয়ানে বর্তমানে তৈরি হচ্ছে চীনের সবচেয়ে অত্যাধুনিক রকেট ইঞ্জিন। এই রকেট ইঞ্জিনের চাপ উৎপাদন করার ক্ষমতা 120 টন এবং এটি পরিষ্কার তরল অক্সিজেন দ্বারা পরিচালিত হয়। এটি 70 সেকেন্ডেরও কম সময়ে মাউন্ট কোমোলাংমার চূড়ায় 80 টন ওজনের বস্তু নিয়ে যেতে পারে। আজ পর্যন্ত কেবল রাশিয়া ও চীনই এই রকেট বা এর ইঞ্জিনের মূল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে। এটি আমাদের দেশে সবচেয়ে নতুন ও বিশ্বের সবচেয়ে উন্নত একটি ইঞ্জিন, যা 15% চেয়ে বেশি দক্ষতা সম্পন্ন, সেই সাথে একই জ্বালানি দিয়েই আরও বেশি কার্যকর। ইঞ্জিনটিকে আরও বেশি কার্যক্ষম এবং দক্ষ করার জন্য চেন জিয়ানহুয়ার দলকে অনেক সমস্যার সমাধান করতে হবে। উচ্চ তাপমাত্রায় এটি নির্দিষ্ট অবস্থানে সীমাবদ্ধ থাকে। প্রধান অসুবিধাগুলির মধ্যে একটি হল টার্বোপাম্পটি স্থিরভাবে চলছে কিনা তা নিশ্চিত করা। যখন এই মূল উপাদানটি চালু থাকে তখন প্রচণ্ড চাপ তৈরি হয়। উচ্চ চাপের কারণে যদি এটিতে ফাটল ধরে বা ফুটো হয়ে যায় তবে চরম বিপর্যয় হবে। এই পরিমাণ চাপ হুয়াংপু নদী থেকে কিংহাই তিব্বত মালভূমিতে জলপ্রবাহ তৈরি করতে পারে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উপরে। এই ফলাফল অর্জনের জন্য কেন্দ্রের দিকে ঘূর্ণায়মান চাকার গতি প্রতি মিনিটে প্রায় 20,000 বার হতে হবে, যা বিশাল একটা কেন্দ্রীয় চাপ উৎপন্ন করবে। সামান্যতম প্রযুক্তিগত ত্রুটি চাকাটিকে টুকরো টুকরো করে ফেলতে পারে, এমনকি বিস্ফোরণও ঘটাতে পারে। উপকরণগুলির শক্তিকে খুব উচ্চমান পূরণ করতে হবে, যাতে এটিতে ফাটল না ধরে যায় বা এগুলো ফুটো না হয়ে যায়। 17 বছর কঠোর পরিশ্রম করার পর এই উন্নত রকেট ইঞ্জিনটি উৎপাদিত হয়েছে। তাই দলটি একটি উচ্চতর লক্ষ্য নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিনের মধ্যে ইঞ্জিনটিকে পরীক্ষা করা হবে, যার জন্য দলটির সবাই নিবিড়ভাবে প্রস্তুতি নিচ্ছে। এই যুগান্তকারী পরীক্ষার ফলাফল ভবিষ্যতে রকেট ইঞ্জিনগুলিতে প্রয়োগ করা হবে। এই ডিজাইনের সাহায্যে রকেট ইঞ্জিনের চাপকে 500 টনে উন্নীত করা হবে। তারা যদি এই প্রচেষ্টায় সফল হয় তবে চীনের মহাকাশযানের বহন ক্ষমতা 5 গুণ বৃদ্ধি পাবে।
যা চীনের মহাকাশ অনুসন্ধান প্রচেষ্টায় একটি বড় অগ্রগতি বয়ে আনবে। চাপ বাড়ার সাথে সাথে গবেষণার অসুবিধা এবং প্রযুক্তিগত ঝুঁকিও বৃদ্ধি পায়। রকেট ইঞ্জিন নিজেই একটি শক্তিশালী বিদ্যুৎ কেন্দ্র। এটি সমস্ত বিদ্যুৎ ইউনিটের মধ্যে সর্বাধিক শক্তিশালী বিদ্যুৎ কেন্দ্র। এই রকেট ইঞ্জিনের প্রধান ডিজাইনার হিসেবে লি বিন এই পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। দলটি একটি মূল প্রযুক্তির সম্ভাব্যতা যাচাই করার চেষ্টা করছে। ইঞ্জিন চালু হওয়ার পর ক্রমাগত কাঁপতে থাকে, গাড়ির স্টিয়ারিং হুইলের মতো। রকেটের দিক নিয়ন্ত্রণ করতে এটি জেটের কোণের সাথে সামঞ্জস্যতা আনে। কিন্তু ইঞ্জিনের চাপ বাড়ার সাথে সাথে এটির ভলিউম এবং ওজনও বৃদ্ধি পাবে। তখন তা এটির দোলনকে কঠিন করে তুলবে। এই সমস্যা সমাধানের উপায় হল সামগ্রিক সুইলিং মোডটিকে পরিবর্তন করা, মানে শুধুমাত্র ইঞ্জিনের অংশটিকে তোলার অনুমতি দেওয়া। আমরা যদি আগামীকাল এই পরীক্ষায় সফল হই, তাহলে এই নতুন ধরনের রকেট ইঞ্জিনের গবেষণার প্রতিবন্ধকতা দূর হবে। চেন জিয়ানহুয়া এবং লি বিন 2 বছর ধরে এই বিষয়ে কাজ করছেন। ইঞ্জিনটি এখন একই জায়গায় রয়েছে এবং কর্মীরা চূড়ান্ত পরীক্ষা চালাচ্ছেন। এই কাজটি একটি বড় জাতীয় প্রকল্পের অংশ, যাতে প্রচুর লোক জড়িত। ক্ষুদ্রতম ত্রুটির কারণে ক্ষতির ফল অপরিমেয়। দয়া করে মনোযোগী হন। DQ-1 বন্ধ করুন। এটা দ্বিতীয়। পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিবেশ উত্তেজনায় পূর্ণ হতে শুরু করে। One, zero, three. 1, 0, 3. 5, 4, 3, 2, 1. চালু করুন। এই পরীক্ষার জন্য মাত্র কয়েক মিনিট খানেক সময় লাগে, কিন্তু কোনো উপাদানে বা এতে প্রযুক্তিগত ত্রুটি থাকলে তা সঠিকভাবে থেমে যেতে ব্যর্থ হতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল এটি বিস্ফোরিতও হতে পারে। এটা ছিল যুগান্তকারী। আমরা সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন করতে পেরেছি। পদ্ধতিগত প্যারামিটারগুলি খুব স্থিতিশীল ছিল। ভারী রকেট ইঞ্জিন ডিজাইনে কারিগরি সমস্যাগুলো ধীরে ধীরে দূর করা হচ্ছে। প্রযুক্তির ক্রমাগত উন্নতি চীনা জনগণকে মহাকাশের আরও গভীরে নিয়ে যাবে। মানুষের কাছে চাঁদ একটি পরিচিত আর অদ্ভুত গ্রহ, তাই মানুষ অনেক অজানা রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে। চ্যাং-ই-দিন চন্দ্রপ্রোব সফলভাবে চাঁদের পৃষ্ঠে ধীরভাবে অবতরণ সম্পন্ন করেছে। ইউতু চাঁদের রোভারটি তার 3 মাসের বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করবে। সাল থেকে লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রাম চাঁদের চারপাশে অনুসন্ধান এবং চন্দ্রপৃষ্ঠে ধীরভাবে অবতরণ সম্পন্ন করছে। এর পরবর্তী লক্ষ্য চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা এবং চাঁদের মাটি সংগ্রহ করা। বিভিন্ন জটিল প্রযুক্তি ব্যবহার করে মাটি পৃথিবীতে আনা হবে। প্রতিটি পদক্ষেপ এক একটি চ্যালেঞ্জ, সেই সাথে চীনের মহাকাশ শিল্পে একটি নতুন অবস্থান তৈরি করে।
বেইজিংয়ের চায়না একাডেমি অফ স্পেস টেকনোলজিতে প্রকৌশলীরা লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রামের একটি বড় অংশ চ্যাংই-5 লুনার প্রোব তৈরি করেছেন। এই সমস্যা কাটিয়ে উঠতে মূল কেন্দ্র খুঁড়ে দেখতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ। লাই জিয়াওমিংয়ের দল চাঁদের মাটি খনন পরীক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত। আমরা চাঁদ থেকে নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনব। ড্রিল বা খনন অনুসন্ধানের আরেকটি রূপ মাত্র। চাঁদে গর্ত তৈরি করা এবং নমুনা সফল কিনা তা নিশ্চিত করার জন্য লাই জিয়াওমিংয়ের দল 6 বছর ধরে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। চাঁদ পৃথিবী থেকে 3,80,000 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর দৈনিক তাপমাত্রার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। সরাসরি সূর্যলোকের জায়গায় তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস, আর রাতে তা -183 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এমন চরম পরিবেশে পরিচালিত যে কোনো যন্ত্র একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সম্পূর্ণ ফাঁকা পরিবেশ তাপ অপচয়ের পক্ষে নয়। তাপ দ্বারা সৃষ্ট সম্প্রসারণকে এবং ঠান্ডা দ্বারা সৃষ্ট সংকোচনকে আমাদের বিবেচনা করতে হবে, পাশাপাশি চ্যুতি বিচ্যুতির সমস্যা বিবেচনা করতে হবে। কিন্তু এই চরম পরিবেশ তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় নয়। চাঁদের পৃষ্ঠটি খুব বড় এবং অসুবিধাগুলি অপ্রত্যাশিত। পরিস্থিতি সবচেয়ে খারাপ হবে যদি এটি খনন শুরু করার সাথে সাথে একটি বড় পাথরের মুখোমুখি হয়। কাজ সফল হবে কিনা আমরা নিশ্চিত নই। সুতরাং সেই পরিস্থিতিতে এটি ভালোভাবে কাজ করতে পারে কিনা তা যাচাই করার জন্য পৃথিবীতে পরীক্ষা করতে হবে। চাঁদের মাটিতে সব ধরনের পাথরের খণ্ড রয়েছে, তাই নমুনা সংগ্রহকারী বাহক কাজের সময় একটি অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে। চাঁদের জটিল অবস্থায় নমুনা প্রস্তুত করার জন্য লাই জিয়াওমিংয়ের দল চাঁদের মাটির মতো নকল মাটির জন্য কয়েক ডজন ভূতাত্ত্বিক নমুনা নির্বাচন করে। এ ধরনের পরীক্ষা 300 বারেরও বেশি করা হয়েছে। পূর্ব নির্ধারিত নো লোড স্লাইড শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সংকেত পাঠান। 5 মিটারেরও বেশি দীর্ঘ এই ধাতব ট্যাঙ্কে বিভিন্ন ধরনের শিলা স্থাপন করা হয়। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হলে নমুনাটি কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা পরীক্ষা করার জন্য পরীক্ষাটি বারবার করা হয়। দলকে এই প্রক্রিয়াটিকে যতটা সম্ভব নির্ভরযোগ্য করে তুলতে হবে। চাঁদে খনন কাজ এবং নমুনা সংগ্রহ চন্দ্র অভিযানের অংশ মাত্র। চাঁদের মাটির বাহক মাটি উত্তোলনের পর আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে। বাহককে পৃথিবীতে পাঠানোর জন্য পর্যাপ্ত জ্বালানি থাকবে না, তাই একে কক্ষপথের সাথে সংযুক্ত করে চাঁদের মাটিকে রিটার্ন ক্যাপসুলে স্থানান্তর করতে হবে। এটি শেষ পর্যন্ত নমুনাগুলিকে পৃথিবীতে ফিরিয়ে আনবে। চাঁদের দূরবর্তী কক্ষপথে তাদের একসাথে সংযুক্ত হয়ে মিলে যাওয়ার কাজ শেষ করার জন্য মাত্র 3.5 ঘন্টা ছিল। সামান্য ভুল পুরো প্রকল্পকে ব্যর্থ করে দেবে। এই প্রথমবারের মতো আমরা চাঁদের কক্ষপথে কানেক্ট এবং ডিসকানেক্ট করছি। নতুন লক্ষ্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। ঝেন ইয়ংজির দল রন্ডিভিউ অ্যান্ড ডকিং পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। চাঁদের কক্ষপথে এই কাজটি করতে অনেক অসুবিধা কাটিয়ে উঠতে হবে। 2 মহাকাশযানের এই মিলন পৃথিবী থেকে অনেক দূরে সম্পন্ন হবে। আমরা এখান থেকে তেমন কোনো সাহায্য করতে পারবো না। এর নিয়ন্ত্রণ ব্যবস্থার নকশাতেও অসুবিধা যোগ করে, তাই চাঁদে সবগুলো সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে চলবে। যেহেতু পৃথিবীর নেভিগেশন এবং অরবিট সিস্টেম রন্ডিভিউ অ্যান্ড ডকিংয়ের জন্য সীমিত সহায়তা করতে পারে, তাই এই প্রক্রিয়াটি চ্যাংই-5 লুনার প্রোব নিজেই সম্পন্ন করবে। প্রকৃতপক্ষে ঝেং ইয়ংজির দলকে চ্যাংই-5 লুনার প্রোবের জন্য একটি মস্তিষ্ক এবং একজোড়া চোখ তৈরি করতে হবে। আমাদের পরিমাপ সেন্সরগুলো বুদ্ধিমানভাবে পরিচালনা করা প্রয়োজন, যেন স্টার সেন্সর কাজগুলো সম্পন্ন করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে ত্রুটিগুলো শনাক্ত করতে পারে। লুনার প্রোবের যদি শার্প আইস থাকে তাহলে সঠিক তথ্য সরবরাহ করতে পারবে। চ্যাংই-5 এর মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে প্রোবটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। শার্প আইস স্টার সেন্সরকে পরিমাপ করতে পারে।
যা রন্ডিভিউ অ্যান্ড ডকিংয়ের সাফল্যের গ্যারান্টি দিতে সক্ষম হবে। এই সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য ঝেং ইয়ংজির দল একজোড়া শার্প আইসের জন্য নতুন সরঞ্জাম নিয়ে আসে, যেন তারা আজকের পরীক্ষায় সমাধানের কার্যকারিতা যাচাই করতে পারে। অপটিক্যাল ফাইবার যোগাযোগ কি স্বাভাবিক আছে? দূরত্ব 5 মিটার। এই পর্যন্ত বিশ্বের মাত্র 12 জন মানুষ চাঁদের নির্জন ও রহস্যময় পৃষ্ঠে পা রেখেছেন। তবে আমাদের নিজস্ব গ্রহের চরম গভীরতায় আরও কম যাওয়া হয়েছে। সমুদ্রই জীবনের উৎপত্তি স্থল। তা না হলে আমাদের ঘরবাড়ির অস্তিত্ব থাকত না। কিন্তু আমরা এই পৃথিবী সম্পর্কে খুবই কম জানি, বিশেষ করে ভূপৃষ্ঠের 6000 মিটার গভীরতার বিষয়ে। আমি ঘোষণা করছি যে সমুদ্র যাত্রা শুরু হয়েছে। 2012 সালে কুই ওয়েইচেং, ডেপুটি চিফ ডিজাইনার জিয়াও লং, মনুষ্যবাহী সাবমার্সিবল এবং এর প্রধান পাইলট ইয়ে কং এক অভূতপূর্ব যাত্রা শুরু করেন। তারা জিয়াওলংকে বিশ্বের মহাসাগরের গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্চে নিয়ে যায়। জিয়াওলং, আপনি এখন ডুব দিতে পারেন। আবার বলছি, জিয়াওলং, আপনি এখন ডুব দিতে পারেন। ওভার। গভীর সমুদ্রে ডুব দেওয়ার মানে অন্ধকারের জগতে প্রবেশ করা। এই গভীরতায় সমুদ্রচারীরা তাদের সামনে কেবল কয়েক মিটার দেখতে পায়, ঠিক রাতে গাড়ি চালানোর মতো। ডাইভিং প্রক্রিয়াটিকে লিফটের সাথে তুলনা করা হয়েছে। অন্ধকারে ঘেরা এমন একটি জায়গায় যে কোনো সংকেত অনেক উত্তেজনা তৈরি করতে পারে। শুরুতে জায়গাটা নির্জন ছিল, সেখানে কিছুই ছিল না। কিছু দূর যাওয়ার পর সম্ভবত একটা মাছ দেখলাম। মাছটি আমাদের অদ্ভুত কিছু মনে করেছিল, তবে আমাদের ভয় পায়নি। 2000 মিটারেরও বেশি গভীরতায় কোনো বিশাল প্রাণী নেই বললেই চলে, কেবল ছোট অদ্ভুত আকারের প্রাণী রয়েছে। আপনি 1 কিলোমিটার আগের জায়গাটিকে যেমন দেখতে পাবেন, তার 1 কিলোমিটার পরের জায়গাটি দেখতে একেবারেই অন্যরকম। আমরা আসলে সমুদ্র সম্পর্কে খুব বেশি কিছু জানি না। কন্ট্রোল সেন্টার, জিয়াওলং মারিয়ানা ট্রেঞ্চের 7020 মিটার গভীরতায় পৌঁছে গেছে। কন্ট্রোল সেন্টার, আই রিপিট, জিয়াওলং মারিয়ানা ট্রেঞ্চের 7020 মিটার গভীরতায় পৌঁছে গেছে। 2012 সালের জুনে 6 বার এই গভীরতায় যাওয়ার পর জিয়াওলং সফলভাবে 7000 মিটার গভীরতায় মানুষ বহন করার কাজ শেষ করে এবং গভীর সমুদ্র থেকে প্রচুর নমুনা সংগ্রহ করে মূল জাহাজে ফিরে আসে। জিয়াওলং এই গভীরতায় মনুষ্যবাহী গভীর ডাইভিং অপারেশনের সর্বোচ্চ রেকর্ড তৈরি করে। তবে এখানেই প্রচেষ্টার শেষ ছিল না। 7000 মিটার ডাইভিংয়ের লক্ষ্য অর্জনের পরে কুই ওয়েচেং এবং ইয়ে কং নতুন এক গবেষণায় ঝাঁপিয়ে পড়েন। এখন কি সিলমোহর মারা হচ্ছে? ইয়ে কং তখন চীনের দ্বিতীয় মনুষ্যবাহী ডুবোজাহাজ শেনহাই ইয়াংশি বা ডিপ সি ওয়ারিয়ারের গবেষণা ও উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ডিপ সি ওয়ারিয়র খুব ভালো পারফর্ম করে। এটিতে প্রাক্তন মার্সিবল তুলনায় আরও অনেক ভালো প্রযুক্তি, নকশা এবং গারস্থ উপাদান রয়েছে।
দ্য ডিপ সি ওয়ারিয়রের উপাদানগুলির ৯৫%-এরও বেশি চীনে তৈরি, আর অনেক মূল উপাদান চীন স্বাভাবিকভাবেই গড়ে তুলেছিল। এটি একটি ঐতিহাসিক অগ্রগতির প্রতীক, যা দেখায় যে দেশটি স্বাধীনভাবে গভীর সমুদ্রের সরঞ্জাম উদ্ভাবন করতে সক্ষম হয়েছিল। কেবিনের তাপমাত্রা কত? ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। দ্য ডিপ সি ওয়ারিয়রকে সমুদ্রে ডুব দেওয়ার আগে ট্যাঙ্ক পরীক্ষার শেষ পদক্ষেপ নিতে হবে। একবার ট্যাঙ্কে প্রবেশ করার পরে এটিকে গভীর সমুদ্রে অভিযানের জন্য নির্ধারিত সমস্ত পদক্ষেপ সম্পন্ন করতে হবে। কেবিনের ভেতরের এবং বাইরের সমস্ত নির্দেশনাবলী সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে। সবাই পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছে। বেশ কয়েকবার ডুব দেয়া, উঠে আসা এবং গভীর পানির নিচে অভিযান পরীক্ষার পরে ডুবোজাহাজটি অবশেষে জল থেকে বেরিয়ে আসে। একটি ভালো ডুবোজাহাজ তৈরি করার জন্য প্রচুর গবেষণা এবং প্রচুর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। আমাদের পরীক্ষা নিরীক্ষা কেবলমাত্র শুরু হয়েছে। ২০১৭ সালের অক্টোবরে দ্য ডিপ সি ওয়ারিয়র দক্ষিণ চীন সাগরে যায়। ২৮টি গভীর ডুব দেওয়ার পরে ডুবোজাহাজটি অবশেষে ৪৫০০ মিটার মনুষ্যবাহী গভীর ডুব সম্পন্ন করে সানিয়াতে ফিরে আসে। আমরা জিয়াওলং এবং দ্য ডিপ সি ওয়ারিয়র তৈরি করেছি। আমরা এখন আরও বেশি আত্মবিশ্বাসী যে আমাদের পূর্ণ গভীর মানযুক্ত ডুবোজাহাজ দিয়ে পৃথিবীর গভীরতম স্থানে ডাইভিং করার লক্ষ্য অর্জন করতে পারি। চীন এরই মধ্যে ১১,০০০ মিটার গভীর সমুদ্রের ডুব প্রকল্প চালু করেছে। ইয়েকং-এর ভবিষ্যৎ কেবল শুরু হয়েছে। ৭,০০০ মিটার গভীর সমুদ্রে ডুব দেওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করা কুই ওয়েইচেংও এই লক্ষ্যে কাজ করছেন। শুনতে পাচ্ছ? তোমরা এখন শুরু করতে পারো। ২০১৬ সালে তিনি সাংহাই ওশান ইউনিভার্সিটির একটি দলকে ডুব দেওয়ার রেকর্ড বা ডাইভিং রেকর্ড ভাঙতে নেতৃত্ব দিয়েছিলেন। মারিয়ানা ট্রেঞ্চ থেকে বিপুল সংখ্যক গভীর সমুদ্রের বিরল প্রজাতি সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছিল। এই সাফল্য দলটির সবার মধ্যে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে এসেছিল। জিয়াওলংয়ের উন্নয়নে অংশ নেওয়ার জন্য আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম। আমি আশা করি চীনের মনুষ্যবাহী ডুবোজাহাজ প্রযুক্তিকে উন্নত করতে পারবে, যাতে এটা আন্তর্জাতিক নেতৃত্ব দিতে পারে। একজন সত্যিকারের উদ্ভাবক তার কাজের পুনরাবৃত্তি কখনোই করবেন না।